রাজধানীতে আজ শুরু হচ্ছে 4 দিনের জেলা প্রশাসক সম্মেলন। ওসমানী স্মৃতি মিলনায়তনে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মুক্ত গণমাধ্যম শক্তিশালী গণতন্ত্রের অন্যতম ভিত্তি বললেন তথ্যমন্ত্রী। রাজনৈতিক কারণে চাপের মুখে দেশের সংবাদ মাধ্যম, মত বিশ্লেষকদের। বন্ধ কারখানা চালুর উদ্যোগে প্রাধান্য পাচ্ছে বেসরকারি খাত। কাজ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। গঠন করা হয়েছে শক্তিশালী কমিটি। হাওড় অঞ্চলে চাষের ক্ষতি কমাতে ধান চাল সংগ্রহ কার্যক্রম এগিয়ে আনা হয়েছে 12 দিন। আজ থেকে কর্মসূচি শুরু হচ্ছে 6 জেলায়। নিষেধাজ্ঞা কাটিয়ে চাঁদপুরের পদ্মা মেঘনায় ইলিশ আহরণ শুরু। নদীতে মিলছে না কাঙ্ক্ষিত মাছ। সরবরাহ কম থাকায় দাম আকাশ ছোঁয়া। এবং যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রকে 14 দফা শান্তি পরিকল্পনা দিল ইরান। অসদাচরণ করলে আবারও হামলা, হুঁশিয়ারি ট্রাম্পের। রাজধানীতে আজ শুরু হচ্ছে 4 দিনের জেলা প্রশাসক সম্মেলন। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 56টি মন্ত্রণালয়ের অংশগ্রহণে সম্মেলনে মোট অধিবেশন হবে 34টি। আলোচনা হবে 498টি প্রস্তাব নিয়ে। ডিসিদের প্রতি তাগিদ থাকবে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের। স্বাস্থ্য খাতের 44টি প্রস্তাব সহ টিআর কাবিখার পরিবর্তে নগদ অর্থ প্রদান, গাজীপুরের শিল্প কারখানাগুলো নির্দিষ্ট স্থানে স্থানান্তর, নোয়াখালী আন্তর্জাতিক বিমানবন্দর সহ বিভিন্ন প্রস্তাব থাকবে সম্মেলনের আলোচনায়। গত 12 ফেব্রুয়ারি সরকার গঠনের পর এটিই প্রথম ডিসি সম্মেলন। এবার প্রধানমন্ত্রী ছাড়াও রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন জেলা প্রশাসকরা। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্যদের শপথ গ্রহণ আজ। সংসদ সচিবালয়ের পূর্ব ব্লকের নিচ তলায় নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এবারের সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির 36 জন, জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ 11 দলীয় নির্বাচনী ঐক্যের 12 জন ও স্বতন্ত্র 1 জন। এছাড়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনোনীত নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র প্রথমে বাতিল হলেও শনিবার বৈধ ঘোষণা করা হয়। এর আগে গত বুধবার সংরক্ষিত নারী আসনের 49 জন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। বৃহস্পতিবার গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। মুক্ত গণমাধ্যম শক্তিশালী গণতন্ত্রের অন্যতম ভিত্তি, এমন মন্তব্য করলেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সকালে রাজধানীর অফিসার্স ক্লাবের সামনে বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে শোভাযাত্রায় অংশ নিয়ে কথা বলেন তিনি। গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে মন্ত্রী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় যে কাঠামো গঠন করা হয়েছিল প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তার বাস্তবায়নের চেষ্টা চলছে। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। গণমাধ্যমের স্বাধীনতা এবং দায়িত্বশীলতার যে কাঠামো তৈরি করার প্রতিশ্রুতি ছিল, আমরা আমাদের সেই কাজে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছি। চিন্তায়, চেতনা এবং মননে আমরা গণমাধ্যমের দায়িত্বশীল স্বাধীনতাকে যে মেন করি, এটাকে যে আমরা বাস্তবায়ন করতে চাই, সেই বার্তাও আমরা দিতে চাই এই প্রেস ফ্রিডম ডে উদযাপন করা উপলক্ষে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস এমন এক সময়ে এই দিবসটি পালন করা হচ্ছে যখন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর রিপোর্ট অনুযায়ী ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে 180 দেশের মধ্যে 3 ধাপ পিছিয়ে 152তম অবস্থানে বাংলাদেশ। তবে স্বাধীন সাংবাদিকতা একদিকে যেমন দিন দিন কঠিন হয়ে উঠছে, তেমনি প্রযুক্তির এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর প্রভাবে তথ্যের সত্যতা যাচাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, এখনো রাজনৈতিক কারণে চাপের মুখে দেশের গণমাধ্যম। তথ্যই শক্তি, আর সেই তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করাই গণমাধ্যমের কাজ। কিন্তু পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সারা বিশ্বে সাংবাদিকরা বারবারই বাধার সম্মুখীন হচ্ছেন। 1993 সালে জাতিসংঘের স্বীকৃতির পর থেকে প্রতি বছর 3রা মে পালন করা হয় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। বিভিন্ন তথ্য অধিকার ও আন্তর্জাতিক সংবাদ পর্যবেক্ষণ সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে 2025 সালে বাংলাদেশে 3 জন সাংবাদিক নিহতের তথ্য পাওয়া গেছে।
হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এর রিপোর্ট অনুযায়ী 2025 সালের প্রথম 6 মাসে বিভিন্নভাবে নির্যাতন বা হয়রানির শিকার হয়েছেন 257 জন সাংবাদিক এবং 2024 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে 2025 সাল পর্যন্ত 300 সাংবাদিকের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন মামলা দায়ের করা হয়েছে। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স RSF-এ প্রকাশিত 2026 সালের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্সে 180টি দেশের মধ্যে বাংলাদেশ 3 ধাপ পিছিয়ে এখন 152তম অবস্থানে রয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা সূচকে দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশের তুলনায় পিছিয়ে আছে বাংলাদেশ। তথ্য প্রযুক্তির এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর প্রভাব এবং তথ্যের সত্যতা যাচাই এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এআই কোনটা সঠিক কোনটা বেঠিক এটা তো জানা যায় না। এটা মস্ত বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে আমাদেরকে রপ্ত করতে হবে, ওই সাবজেক্ট সম্পর্কে আমাদের বুঝতে হবে, এআই সম্পর্কে ধারণা থাকতে হবে, তাহলে হয়তো সম্ভব। অ্যাবাভ 60% পিপল তারা ইনফরমেশনটা গ্যাদার করে, কালেক্ট করে অনলাইন থেকে, তাকে খুব দ্রুত অডিয়েন্সকে পৌঁছে দিতে হয় বলে অনেক ক্ষেত্রে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন যেগুলো উইলিংলি এবং উইলিংলিও তারা প্রচার করে। তো রেসপন্সিবিলিটির পার্ট যে তথ্যকে যাচাই বাছাই করে পরিবেশন করা, তো সেই ব্যাপারটাতে কষাস হওয়া দরকার। মুক্ত গণমাধ্যম মানে শুধু সংবাদ প্রকাশ নয়, বরং নির্ভয়ে সত্য বলারও লেখার পরিবেশ। বর্তমান ডিজিটাল যুগে ভুল তথ্যের ভিড়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আরও জরুরি হয়ে পড়ছে বলে মনে করছেন তারা। সাংবাদিকতার প্রধান সমস্যা হচ্ছে আসলে স্ট্রাকচারাল প্রবলেম, যেটাকে আমরা বলি কাঠামোগত সমস্যা। এখানে আসলে যদি শাসকের পরিবর্তন হয় তাহলে হবে না, এখানে শাসনতন্ত্রের পরিবর্তন দরকার। 18 মাসে মিডিয়া ছিল নিয়ন্ত্রিত, মব কালচারে বা মব জাস্টিসে একদম কাবু ছিল। গণমাধ্যম প্রচণ্ড চাপের মধ্যে আছে। এই চাপ মোকাবেলা করতে হইলে সম্মিলিত প্রয়াস ছাড়া হবে না। আর শেষ কথা বলে দিই এখানে, সেটা হলো রাজনীতি ঠিক না হলে সাংবাদিকতাও ঠিক হবে না। মুক্ত গণমাধ্যম দিবস গণমাধ্যম কর্মীদের অধিকার আদায়েরও দিন। পেশাগত সুরক্ষা আর তথ্যের অবাধ অধিকার নিশ্চিত হলে কেবল গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী হয় বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিজন কুমার দাস, DBC নিউজ, ঢাকা। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এতে প্রাধান্য পাচ্ছে বেসরকারি খাত। এ লক্ষ্যে কাজ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। গঠন করা হয়েছে শক্তিশালী কমিটি। 1 মাসের মধ্যে তথ্য পর্যালোচনায় একটি প্যাকেজ তৈরির নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। এমন পদক্ষেপ ইতিবাচক হলেও আইনি জটিলতায় বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ দেখছেন ব্যবসায়ীরা। আর সুযোগ সন্ধানীদের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। নির্বাচনী ইশতেহারে কর্মসংস্থানকে বিশেষ গুরুত্ব দিয়েছে বিএনপি। ক্ষমতায় আসার পর ইশতেহার বাস্তবায়নে যথেষ্ট সাফল্য দেখাচ্ছেন প্রধানমন্ত্রী। এরই ধারাবাহিকতায় এবার বন্ধ কারখানা চালু করে কর্মসংস্থান তৈরির কাজ শুরু করেছে অর্থ মন্ত্রণালয়। এটি বাস্তবায়নে বিশেষ কমিটি গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। শুরু হয়েছে তথ্য সংগ্রহের কাজ। বন্ধ কারখানার বাস্তব অবস্থা ও আইনি দিক পর্যালোচনা করে একটি প্যাকেজ তৈরির নির্দেশনা গভর্নরের। কোন প্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ বন্ধ অবস্থায় আছে, কোনগুলো ধুকে ধুকে চলছে, এটা শ্রেণীকরণ করা হবে। কোনোটা যে মালিক পক্ষ তার নিজে যদি এগিয়ে আসে তাদের হাতেই তুলে দেওয়া হবে। আর কোনোটা যদি এরকম হয় যে মালিক পক্ষ ডিসঅ্যাপিয়ার্ড, তৃতীয় কোনো পক্ষ আগ্রহ দেখাচ্ছে, যথাযথ আইনি প্রসেসের মাধ্যমে কি তাদের মাধ্যমে যদি আবার চালু করা যায়, সরকার সেই পদক্ষেপ গ্রহণ করবে। তার ভিতরে থেকে আইন পর্যালোচনা করে স্থায়ী সমাধানের উপায় খোঁজার পরামর্শ ব্যবসায়ীদের। উদ্যোক্তাদের কন্ট্রোলের বাইরের কোনো কারণে শাটডাউন করতে বাধ্য হয়েছেন, সেখানে কিন্তু ব্যাংকে আসলে বড় ধরনের ছাড় দেওয়ার যে আইনি প্রয়োজনীয়তা আছে সেটা দেখেই করতে হবে। যদি আমি লিজ নিয়ে কিংবা লোন নিয়েও যদি কাজ করতে চাই, যাই করি না কেন আমরা, সেটা আসলে আইনের কাঠামোর বাইরে কোনো কিছু করলে সেটা আসলে টেকসই হবে না। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান চালুর বিষয়ে সরকারের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছেন অর্থনীতি বিশ্লেষকরা। এইসব প্রতিষ্ঠানগুলো যদি চালায় তাহলে দেশ বেনিফিট হবে, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে এবং দেশের কর্মসংস্থান বৃদ্ধি পাবে। আর যদি এটা না চালাইতে পারে তাহলে এটা বড় ধরনের দেশের কর্মসংস্থানের ক্ষতি হবে। এইসব প্রতিষ্ঠানগুলো একসময় আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে, দেশের সম্পদ নষ্ট হয়ে যাবে এবং এইসব প্রতিষ্ঠানগুলো যেই সব ব্যাংক থেকে লোন নিয়ে এইসব প্রতিষ্ঠানগুলো করেছে সেই ব্যাংকগুলোর লোনগুলো অনাদায়ী থাকবে।
সরকারের এই উদ্যোগে ব্যাংক লুটেরা ও অর্থ পাচারকারীরা যাতে সুযোগ নিতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার কথাও বলছেন ব্যবসায়ী ও বিশ্লেষকরা। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। হাওড় অঞ্চলে চাষের ক্ষতি কমাতে আজ থেকে শুরু হচ্ছে ধান চাল সংগ্রহ। বিশেষ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে 6টি জেলায় এই কার্যক্রম 12 দিন এগিয়ে আনা হয়েছে। উজানের ঢল আর ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হাওড় অঞ্চলের 6 জেলা নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের কৃষকদের বোরো ধান ও চাল সংরক্ষণে এই উদ্যোগ নিয়েছে সরকার। আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে 18 লাখ মেট্রিক টন ধান ও চাল কিনবে সরকার। এর মধ্যে 5 লাখ মেট্রিক টন ধান, 12 লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং 1 লাখ মেট্রিক টন আতপ চাল কেনা হবে। প্রতি কেজি ধান 36 টাকা, সিদ্ধ চাল 49 টাকা এবং প্রতি কেজি আতপ চালের সংগ্রহ মূল্য 48 টাকা নির্ধারণ করা হয়েছে। এ সংগ্রহ কার্যক্রম চলবে 31 আগস্ট পর্যন্ত। এদিকে দেশের অন্যান্য জেলায় 3রা মে থেকে ধান এবং 15ই মে থেকে চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে। হাওড় অঞ্চলে চাষের ক্ষতি কমাতে আজ থেকে শুরু হচ্ছে ধান চাল সংগ্রহ। বিশেষ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে 6টি জেলায় এই কার্যক্রম 12 দিন এগিয়ে আনা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে কিশোরগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান রোকেল। রোকেল, কিশোরগঞ্জের হাওড়ে ফসলের ক্ষতির চিত্র জানাবেন এবং এছাড়া আজ কখন শুরু হতে যাচ্ছে ধান চাল সংগ্রহ কার্যক্রম, বিস্তারিত জানাবেন। আপনি যেমনটা জানতে চেয়েছেন, আসলে ক্ষতির চিত্র বলতে কিশোরগঞ্জে এখন পর্যন্ত কিন্তু 9,000 হেক্টর জমির ধান কিন্তু ইতিমধ্যে পানিতে তলিয়ে গিয়েছে এবং এই জেলায় এখন পর্যন্ত 55% ধান কিন্তু কাটা হয়, মোট আবাদের 55% ধান কাটা হয়েছে। আর ধান চাল সংগ্রহের যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন সেটি কিন্তু শুরু হবে দুপুরের পর থেকে। এই জেলায় আসলে এই উৎপাদনের মোট লক্ষ্যমাত্রা হচ্ছে 12 লাখ মেট্রিক টন ধান এবং এই জেলায় আপনার ধান সংগ্রহ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সরকারিভাবে 18,330 মেট্রিক টন। তো সেই তুলনায় আসলে উৎপাদনের তুলনায় সরকারি যে সংগ্রহ, সেই সংগ্রহটা কিন্তু একদম অতি অল্প। তো এই হিসাবে আসলে এই সরকারিভাবে সংগ্রহের যে পরিমাণটা সেটি আসলে অল্প হওয়ায় বেশিরভাগ ধান কিন্তু চলে যাচ্ছে দালালদের হাতেই এবং এই যে সংগ্রহটা শুরু হবে আজ, কিন্তু কৃষকরা কিন্তু ইতিমধ্যে অনেকেই কিন্তু ধান তারা বিক্রি করে দিয়েছেন, কারণ এইখানে কিন্তু তারা যে হারভেস্টার মেশিন বা শ্রমিকদের যে ধানগুলো কাটাতে হয়েছে তাদের কিন্তু টাকা পয়সা দিতে হয় এবং সেই টাকা দিতে গিয়ে কিন্তু তাদের এই ধান বিক্রি করা ছাড়া তাদের কিন্তু কোনো উপায় থাকে না। তো ওই দিক থেকে কিন্তু আসলে সরকারি মূল্য নির্ধারণের আগেই কিন্তু তারা আসলে অল্প দামে ধান বিক্রি করতে বাধ্য হয়েছেন এবং এখন কিন্তু সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে 1440 টাকা, কিন্তু কৃষকরা কিন্তু মাঠ পর্যায়ে 600 টাকাও পাচ্ছেন না এবং সরকারিভাবে যে ধান সংগ্রহ করা হবে সেই ধানের যে আসলে এই তারা যে নির্দেশনা দেওয়া হয়েছে ওই খাদ্য গোদাম থেকে যে ধানের যে আর্দ্রতা, সেই আর্দ্রতা কিন্তু এবার খুব একটা মিলবে না, কারণ ইতিমধ্যেই প্রাকৃতিক দুর্যোগে কিন্তু কৃষকদের ধান কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। এছাড়াও যদি আমি আপনাকে বলতে যাই যে টানা বৃষ্টির কারণে কিন্তু যে ধানগুলো কৃষকরা কেটে নিয়ে এসেছিল এবং সেগুলো কিন্তু খলায় নিয়ে আসার পরে তাদের এই ধানগুলো কিন্তু খলার থেকেই অনেকের ধানের রং পরিবর্তন হয়ে গিয়েছে এবং ধানের যে গুণগত মান সেগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। অর্থাৎ প্রকৃত কৃষকদের পক্ষে কিন্তু এই ধান আসলে তারা কতটুকু তারা সরকারি সংগ্রহ দিতে পারবে তারাও কিন্তু তা নিয়েও কিন্তু কৃষকরা আশঙ্কা প্রকাশ করছেন, কারণ সরকারিভাবে যে নির্দেশনা সেই নির্দেশনা মোতাবেক কিন্তু অনেকের ধানে কিন্তু এই নির্দেশনা পূরণ করতে পারবে না, কারণ তাদের ধানের যে রং বা ধানের যে গুণগত মান। আপনি আমার ঠিক পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু ইটনার একটি স্টেডিয়াম, এটি কিন্তু ধানের কোনো খলা নয়। তাদের খলাগুলো কিন্তু বেশিরভাগ খলা ভিজা থাকায় এবং ডুবে থাকায় কিন্তু তারা বাধ্য হয়ে কিন্তু ধানগুলো এই স্টেডিয়ামে নিয়ে এসেছেন এবং স্টেডিয়ামেও কিন্তু এই সরাসরি তারা ধান কিন্তু শুকাতে দিতে পারে না। এখানে কিন্তু ত্রিপলের উপরে ধানগুলো শুকাচ্ছেন, তাও তারা চেষ্টা করছেন ধানের গুণগত মান রক্ষা করতে, কিন্তু এরপরেও এই কিছুক্ষণ পর বৃষ্টি এবং কিছুক্ষণ পর যে প্রাকৃতিক যে আবহাওয়ার যে পরিবর্তন, মেঘাচ্ছন্ন আকাশ, এই যে সকালবেলা রোদের দেখা মিললেও কিন্তু এখন কিন্তু এই আবহাওয়া কিন্তু আবারও পরিবর্তন হয়ে গিয়েছে এবং বৃষ্টির ভাব কিন্তু চলে এসেছে। তো কৃষকদের মধ্যে আসলে আশঙ্কা যেটি যে তারা সরকার নির্ধারিত মূল্য নির্ধারণ করলেও যে পরিমাণ সরকার ধান নেবে সেটি হচ্ছে মাত্র 18,330 মেট্রিক টন, আর এই জেলায় উৎপাদনের লক্ষ্যমাত্রা হচ্ছে 12 লক্ষ। তো আসলে উৎপাদনের তুলনায় সরকারি যে সংগ্রহ সেই সংগ্রহের মাত্রাটা কিন্তু অতি নগণ্য। তো শ্রাবন্তী, কিশোরগঞ্জের হাওড় অঞ্চল থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। পরবর্তীতে যে কোনো তথ্য পেলে সেটিও আমরা কিন্তু আপনার মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। শ্রাবন্তী, ধন্যবাদ আপনাকে।
টানা বর্ষণে নাটোরের নদ নদীতে বাড়ছে পানি। উজান থেকে নেমে আসা পানির তীব্র স্রোত আত্রাই নদী উপচে ঢুকে পড়ছে চলন বিলে। তাতে দুশ্চিন্তায় কৃষক। হুমকির মুখে প্রায় 26,000 হেক্টর জমির বোরো ধান। গেল বৃহস্পতিবার রাত থেকে নাটোরে শুরু হয় বৃষ্টি। এরপর থেকে বিরামহীনভাবে চলছে বর্ষণ। তাতে উজান থেকে নেমে আসা পানি জোরমল্লিকা, শারদানগর, হুলহুলিয়া, কতুয়াবাড়ি, রাখালগাছা ও পৌর শ্মশানঘাট খাল দিয়ে তীব্র গতিতে ঢুকছে চলন বিলে। পরিস্থিতি সামাল দিতে অস্থায়ী বাদ দেয়া হলেও পানির উচ্চতা বাড়তে থাকায় তাও হুমকির মুখে। চিন্তা বাড়ছে চলন বিলের হাজারো কৃষকের। টেলিগ্রাম, সিধাখালী, ভাগনগরকান্দি এবং ইভেন রানীনগর এই এলাকার যে ধানগুলো আছে সেই ধানগুলো নিমজ্জিত হওয়ার একটা সম্ভাবনা থাকে। নদীর পানি ঢুকে আমাদের ফসলের দিন নষ্ট হয়ে যাওয়ার পথে। চলতি মৌসুমে সিংড়া উপজেলায় 36,610 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। কৃষক 30% মতো ধান কেটে ঘরে তুলল প্রায় 26,000 হেক্টর জমির ধান এখনও কাটা বাকি। বৃষ্টি অব্যাহত থাকলে হুমকির মুখে পড়বে এই ফসল। তাই ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে টেকসই বাঁধ নির্মাণের দাবি কৃষকের। সরকারের কাছে আমার বিশেষ অনুরোধ, আমাদের এই টেলিগ্রাম মাঠের যাতে উন্নয়ন করা যায় সেই ব্যবস্থা যেন তাই করে। আমাদের এই বিলে যদি খাল খননের মাধ্যম দিয়ে যদি পানি নিষ্কাশনের যদি ব্যবস্থা থাকে তাহলে আমাদের এই আবাদগুলো রক্ষা হবে। ফসল রক্ষার সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। এখন যদি আবহাওয়া ভালো থাকে আর বৃষ্টিপাত না হয় তাহলে এই ফসলগুলো ঘরে তোলা সম্ভব হবে। যে যে এলাকায় এই সমস্যা হচ্ছে সেই এলাকায় আমি প্রত্যেকে যাচ্ছি আর কি, এবং ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করছি আর কি। চলন বিলের প্রধান ফসল বাঁচাতে প্রশাসন দ্রুত স্থায়ী ব্যবস্থা নেবে, প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন শুরু হচ্ছে আজ। আয়োজনের সার্বিক বিষয় নিয়ে আমরা আমাদের সহকর্মীর কাছ থেকে জানাবো। ইমন, কখন শুরু হবে সম্মেলনের আনুষ্ঠানিকতা? কি তথ্য রয়েছে আপনার কাছে সর্বশেষ জানতে চাই। আপনি জানেন যে আজকে ওসমানী মিলনায়তনে বেলা 10:30টার দিকে শুরু হবে জেলা প্রশাসক 2026 সম্মেলন। এটি প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করার কথা রয়েছে এবং আমরা দেখেছি যে কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী এখানে এসে উপস্থিত হবেন এবং এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে। শ্রাবন্তী, আমি কিছু বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই জেলা প্রশাসন সম্মেলনটি কিন্তু এই সরকার দায়িত্ব নেওয়ার পরে প্রথম সম্মেলন এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সম্মেলন হবে। কারণ এই যে মাঠ প্রশাসনে যারা সরকারের নীতি বাস্তবায়ন করে, অর্থাৎ মাঠ প্রশাসনে সরকারের যে নীতি এবং কার্যক্রম পরিচালনা করে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কিন্তু এই জেলা প্রশাসনরা। এই জেলা প্রশাসকদের সাথে এই যে কেন্দ্রের যে একটি যোগাযোগ বা নির্দেশনা বাস্তবায়নের যে কারণে মূলত এই সম্মেলনের আয়োজন করা হয়। তো এবারের যে সম্মেলনটি রয়েছে এখানে আজকে উদ্বোধন হবে, তারেক রহমান উদ্বোধন করার পরে এখানে আজকে বেশ কিছু সেশন রয়েছে এবং আগামী 4 দিন রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি এবং জাতীয় সংসদের স্পিকার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে যেমন বৈঠক রয়েছে, তেমন পাশাপাশি প্রত্যেকটি মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এবং দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সাথে এই জেলা প্রশাসকদের মত বিনিময় এবং নির্দেশনা আদান প্রদান হবে। অর্থাৎ মাঠ পর্যায়ে জেলা প্রশাসকরা কাজ করতে গিয়ে কি ধরনের সমস্যা মোকাবেলা করে এবং তাদের কি ধরনের চাহিদা রয়েছে সেগুলো যেমন ডিসিরা বলতে পারবে এই সম্মেলনের মাধ্যমে, পাশাপাশি সরকার তার নির্বাচনী ইস্তিহার এবং সরকারের যে নীতি রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য সার্বিক যে নির্দেশনা দিবে মাঠ পর্যায়ে, এই সম্মেলনের মধ্য দিয়ে এটি অনুষ্ঠিত হবে। এবং আমরা দেখেছি যে আজকে এই সম্মেলনের আপনার যে প্রথম কার্যদিবস সেটি রয়েছে প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে। এরপরে 34টি সেশন অনুষ্ঠিত হবে আগামী 4 দিনে এবং এই সেশনগুলোতে আজকের 3টি সেশন রয়েছে উদ্বোধনের পরে। সেটি হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে একটি, শিক্ষা মন্ত্রণালয়ের সাথে একটি, আরেকটি হচ্ছে আইন মন্ত্রণালয়ের সাথে। অর্থাৎ সারা দিনে 2 ঘন্টা করে এক একটি সেশন অনুষ্ঠিত হবে এবং এই সেশনগুলোতে মন্ত্রী, উপদেষ্টা সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের শীর্ষ কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসন এবং বিভাগীয় কমিশনারদের কথা যেমন শুনবেন, পাশাপাশি বিভাগীয় কমিশনার থেকে শুরু করে জেলা প্রশাসকদের সেই অনুযায়ী সরকারের নীতি বাস্তবায়ন এবং কর্মপরিকল্পনা সম্পর্কে সার্বিক নির্দেশনা দিবেন এই সম্মেলনের মধ্য দিয়ে। তো এখন মোটামুটি ওসমানী মিলনায়তনের এই সভা মঞ্চ প্রস্তুত। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী আসবেন এবং এই সম্মেলনটি উদ্বোধন করার কথা রয়েছে। তারপরে এর মূল পর্বে প্রধানমন্ত্রী
কিছু নির্দেশনা জেলা প্রশাসকদের দিবে যে সরকারের যে নীতি এবং সরকারের যে নির্বাচনী ইস্তিহার রয়েছে সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে মাঠ প্রশাসন কিভাবে কাজ করবে সার্বিক নির্দেশনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তো শ্রাবন্তী, এখনকার মতো এই ছিল আমার হাতে থাকা জেলা প্রশাসন সম্মেলনের সর্বশেষ সংবাদ। এমন আপনাকে ধন্যবাদ। ঝিনাইদহে বজ্রপাতে মৃত্যুর মিছিল থামছেই না। প্রাণ হারানোর মধ্যে ৮০% কৃষক। ফাঁকা মাঠে ফসলের কাজে গিয়ে হারাচ্ছেন জীবন। প্রতিরোধে নেই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কার্যকর কোনো উদ্যোগ। ক্ষয়ক্ষতি কমাতে বজ্র নিরোধক দণ্ড স্থাপন, তাল গাছ রোপণ কিংবা বজ্র নিরোধক শেল্টার স্থাপন দাবি কৃষকের। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার খড়িবাড়িয়া গ্রামের বিস্তীর্ণ ফসলের মাঠ, নির্ঝঞ্ঝাট শান্ত নিরিবিলি ফাঁকা মাঠগুলোই হয়ে উঠেছে প্রাণঘাতী। এই মাঠে গত ২৮শে মার্চ বৃষ্টিতে পেঁয়াজ আনতে গিয়ে বজ্রপাতে মারা যায় ২ কৃষক। আহত হয় আরও ৪ জন। পরের দিন আহত হয় আরও ৩ জন। আর ১৬ এপ্রিল মহেশপুরে বজ্রপাতে মৃত্যু হয় এক গৃহবধূর। প্রতিবছর ঝিনাইদহে ফসলের মাঠে কাজ করতে গিয়ে প্রাণ হারাচ্ছে কৃষক। আহত হচ্ছেন অনেকেই। ২০২৫ সালে ৭ জন, ২০২৬ সালে ৩ জন, আহত ৭ জন। কৃষকরা বলছেন, কষ্টে ফলানো ফসল রক্ষা করতেই জীবনের ঝুঁকি নিয়ে মাঠে কাজ করতে গিয়ে ঘটছে দুর্ঘটনা। এতে প্রাণ ঝরলেও প্রতিরোধের কোনো ব্যবস্থা না নেয়ায় বাড়ছে ক্ষোভ। মাঠে কাজ কাম করে বজ্রপাত হলে আমাদের ভয় করে। এখন কি করা যাবে? গরিব মানুষ মারা গেলেও তো কিছু করার নেই, আমাদের শ্রম দিতেই হবে। ক্ষেত ছুঁয়ে তো দেখা যাচ্ছে পানি মানি তলায় যাচ্ছে, উঠিয়ে দেওয়া যাচ্ছে না। চলে গেলে ফসল নষ্ট হয়ে যাবে, এই জন্য চাষি যাতে চায় না। মাঠের ভিতরে এসে যদি বজ্রপাত এবং বৃষ্টি ঝড় নেমে আসে তখন আমাদের তো প্রতিকারের কোনো ব্যবস্থা নাই। দেখা যাচ্ছে মাঠের ভিতরে যে ২টা তাল গাছ থাকে তাহলে সেখানে যে আমরা আশ্রয় নিতে পারি। আমরা মাঠে ঘাটে কাজ করি, কৃষক মানুষ, ওই বাঁচতে চাই আমরা। কৃষকের জীবন বাঁচাতে বজ্র নিরোধক শেল্টার ও দণ্ড স্থাপনে ব্যবস্থা নেওয়া সহ কৃষকের সচেতনতাও জরুরি বলছেন কৃষি কর্মকর্তা। যদি মাঠে কাজ করা অবস্থায় হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়, সেক্ষেত্রে কৃষকরা যেন একটা আশ্রয় নিতে পারে, এমন আশ্রয় বজ্র শেল্টার আপনার মাঠে মাঠে তৈরি করা যেতে পারে, বা মাঠে বজ্র নিরোধক যে দণ্ড আমরা বলি সেটাও স্থাপন করা যেতে পারে। সবচেয়ে বড় ভূমিকা যেটা রাখবে কৃষকদের সচেতনতা এবং আবহাওয়ার পূর্বাভাস। প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যে তালগাছ রোপণকে অগ্রাধিকার দিয়ে দ্রুত কাজ শুরু করা হবে বলে জানালেন জেলা প্রশাসক। সারা জেলাব্যাপী একটি তালগাছ রোপণের কর্মসূচি গ্রহণ করব। পাশাপাশি আমাদের এখানে যারা কৃষক রয়েছেন, যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তারা যাতে সরকারিভাবে পর্যাপ্ত পরিমাণ আর্থিক সহায়তা পান এবং তাদের পরিবারগুলো যাতে মানবিক সহায়তা নিশ্চিত করা হয়, সেই বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি। বজ্রপাতে প্রাণহানি এড়াতে ২০২৫-২৬ অর্থ বছরে জেলার বিভিন্ন স্থানে ১৬০০টি তাল বীজ রোপণ করা হয়। তবে প্রয়োজনের তুলনায় যা একেবারে অপ্রতুল বলছেন বিশেষজ্ঞরা। ডিবিসি নিউজ ডেস্ক। নিষেধাজ্ঞা কাটিয়ে চাঁদপুরের পদ্মা মেঘনায় শুরু হয়েছে ইলিশ আহরণ। তবে নদীতে জাল ফেলে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। এতে হতাশ জেলেরা। সরবরাহ কম, তাই ঘাটে ইলিশের দামও আকাশ ছোঁয়া। তবে বর্ষায় পানি বাড়লে সরবরাহ বাড়বে, এতে ইলিশের দাম কমবে বলে আশা ব্যবসায়ীদের। নিষেধাজ্ঞার ২ মাস অলস সময় কাটিয়ে বুক ভরা আশা নিয়ে চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে নেমেছে প্রায় ১.৫ জেলে। স্বপ্ন ছিল মাছ শিকার করে হাসি ফোটাবে পরিবারের মুখে, পরিশোধ করবে ঋণের কিস্তি। কিন্তু বাস্তবতা বলে ভিন্ন কথা। জালে ধরা পড়ছে না আশানুরূপ ইলিশ। ফলে ঘাটে ফিরছেন হতাশ হয়ে। রাত ৩টার দিকে গেছি, মাত্র একটা মাছ পাইছি। ১০-১২ টাকা মাছ পাইছি। আনুমানিক ৫,০০০ টাকা খরচ হইব। নদীতে আগের মতন মাছ নাই। তেলের দাম বেশি, কিভাবে মাছটা ধরবো বা এভাবে চলবো কিভাবে? এদিকে ২ মাস পর মাছ শিকার শুরু হওয়ায় অনেকেই ছুটে আসছেন ঘাটে। তবে ইলিশের দাম শুনে আশাহত হতে হচ্ছে তাদের। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৩ থেকে ৩,৫০০ টাকা দরে। তাই ইলিশ না কিনে অনেককেই ফিরতে হচ্ছে খালি হাতে। যে মাছটা কিনে নিয়ে গেছে হচ্ছে ২২০০ টাকা দিয়ে বা ২,০০০ টাকা দিয়ে, এটা এখন টোটালি ৩,০০০ টাকার উপরে, ৩,৩৫০ টাকার উপরে। কেনার মতো এখনো হয় নাই, ঘুরে ঘুরে দেখতেছি। দামে যদি বনে তাহলে কিনবো। ব্যবসায়ীরা বলছেন ঘাটে আসা ইলিশ বেশিরভাগই আকারে ছোট, তার উপর সরবরাহ কম থাকায় দাম বেশি। তবে নদীতে পানি বাড়লে সরবরাহ বাড়বে বলে আশা তাদের। ছোট মাছটা বেশি, আপনার ৩-৪ কেজি যেই মাছটা ওইটাই ২০-২৫ মন হয়ে যায়। ২-৩ মন হয়তো সর্বোচ্চ আপনার বড় মাছ হয়, যেটা ৮০০-৯০০ ১ কেজি সাইজের। 1 কেজি ওজনের মাছ আপনার ৩৪০০ থেকে ৩৫০০ টাকা কেজি। আর ৮০০ গ্রাম যে মাছটা 750-800 গ্রামের, ওইটা আপনার চলতেছে ২৮০০ থেকে ২৮৫০ টাকা কেজি। এখনো মাছ বড় হয়নি, সাইজের হয়নি। এখন নদী উত্তাল হইলে, নদীতে পানি বাড়লে, বাতাস হইলে
যত পানি বাড়বে তত ইলিশ মাছের আমদানি হবে, ইলিশ মাছের যত আমদানি হবে তত দাম কমে যাবে। নিষেধাজ্ঞা সফলভাবে হয়েছে, তাই ক্রমেই ইলিশের সরবরাহ বাড়বে বলে আশা মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর। প্রাকৃতিকভাবে যত কিছু করার প্রয়োজন কথা দিচ্ছি আপনাদেরকে তা করা হবে ইনশাআল্লাহ। আমরা চাই বাংলাদেশে 20 লক্ষ টন ইলিশ প্রতি বছর উৎপাদিত হোক। যুগের পরিক্রমায় ইলিশের প্রতি নয়, এখন ভোক্তার নজর ইলিশের দামে, আর সেই দাম নিয়ন্ত্রণে ইলিশের উৎপাদন বৃদ্ধিতে কার্যকরী উদ্যোগ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা নিম্ন ও মধ্য আয়ের মানুষের। ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের কাছে 14 দফার শান্তি প্রস্তাব দিয়েছে ইরান, যেখানে মার্কিন সেনা ও সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো কড়া শর্ত জুড়ে দেওয়া হয়েছে। তবে চুক্তির আগে তেহরান কোনো অসদাচরণ করলে আবারও সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে লেবানন ও গাজায় থামছে না সংঘাত, পাশাপাশি ইয়েমেন উপকূলে ছিনতাই হয়েছে একটি তেলবাহী ট্যাঙ্কার। টেবিলের এক পাশে শান্তির প্রস্তাব, অন্য পাশে বাজছে যুদ্ধের দামামা। যুক্তরাষ্ট্র ইরানের মাঝে চলমান শান্তি প্রস্তাবের মাঝেই লেবানন ও গাজায় বন্ধ হচ্ছে না রক্তপাত। যুক্তরাষ্ট্রের দেয়া 9 দফা যুদ্ধবিরতি প্রস্তাবের পাল্টা জবাবে 14 দফার শান্তি পরিকল্পনা দিল ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় দেয়া এ প্রস্তাবে সাময়িক যুদ্ধবিরতির বদলে 30 দিনের মধ্যে সংকটের স্থায়ী সমাধান চেয়েছে তেহরান। ভবিষ্যতে সামরিক আগ্রাসন না চালানো, মার্কিন সেনা প্রত্যাহার, নৌ অবরোধ ও সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া সহ বিদেশে জব্দ করা সব ইরানি সম্পদ ফেরতের বিষয় উল্লেখ রয়েছে এ 14 দফায়। এদিকে চুক্তির খসড়া নিয়ে ফ্রান্স ও কাতারের সাথে তেহরান যখন কূটনৈতিক আলোচনা চালাচ্ছে, ঠিক তখনই কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তির আগে ইরান কোনো ধরনের অসৎ আচরণ করলে দেশটিতে আবারও সামরিক হামলা চালানো হবে বলে জানান তিনি। এদিকে ট্রুথ সোশ্যালের এক পোস্টে তিনি জানান, ইরানের দেয়া শান্তি প্রস্তাব আলোচনা করা হলেও তা বাস্তবায়ন করা হবে কিনা তা নিশ্চিত নয়। এর মাঝেই সাগরে চলছে আধিপত্য বিস্তারের লড়াই। মার্কিন অবরোধের জেরে গত 13 এপ্রিল থেকে ইরানগামী অন্তত 48টি জাহাজ পথ পরিবর্তন করতে বাধ্য হয়েছে। পাল্টা পদক্ষেপ হিসেবে হরমুজ প্রণালী দিয়ে ইসরায়েলি জাহাজ চলাচল নিষিদ্ধের আইন করতে যাচ্ছে ইরানের পার্লামেন্ট। অন্যদিকে ইয়েমেনের সাবোয়া প্রদেশ সংলগ্ন উপকূল থেকে MT ইউরেকা নামের একটি তেলবাহী ট্যাঙ্কার ছিনতাই করে সোমালিয়ার দিকে নিয়ে গেছে অজ্ঞাত সশস্ত্র গোষ্ঠী। এদিকে রণাঙ্গনে কমছে না উত্তাপ। লেবাননের আলকান্তারা ও বিয়াদায় ইসরায়েলি বাহিনীর ওপর আত্মঘাতী ড্রোন ও কামানের গোলাবর্ষণ জোরদার করেছে হিজবুল্লাহ। থেমে নেই ইসরায়েল। লেবাননে গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত 41 জন, আর গাজায় গত একদিনে প্রাণ গেছে আরও 7 ফিলিস্তিনির। বিশ্লেষকদের মতে কূটনৈতিক আলোচনা এগোলেও মাঠের সংঘাত না থামলে স্থায়ী সমাধান কঠিন হয়ে পড়বে। ফলে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে এখন বড় ধরনের চ্যালেঞ্জ রয়ে গেছে। ইর্তেজা চৌধুরী, ডিবিসি নিউজ ডেস্ক।